ইদানিং যদিও তেমন একটা ভিডিও বানাচ্ছি না, নিজের কর্মব্যস্ততা তো আছেই, তারপরেও কিছু কিছু ইউটিউবার তারা ইউনূস সরকারের বিরুদ্ধে যেভাবে লেগেছে, আমি এভাবে একটা শিশু সরকারের বিরুদ্ধে লাগতে চাই না। কারণ কারণ এই সরকারটা আমরা একটা সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে এবং ১,৫০০-এর বেশি ছাত্র জনতার প্রাণের বিনিময়ে পেয়েছি। সুতরাং এই সরকারের সমালোচনা ওই আওয়ামী লীগ যেভাবে করে সেভাবে আসলে মানে আমাদের করা ঠিক হবে না। এই কারণে আসলে ইদানিং ভিডিও বানাচ্ছি না। যদিও অনেক ইউটিউবার আমাদের বিদেশে বসে অনবরত সরকার সমালোচনা করতেছে এবং তারা জেনে হোক না জেনে হোক আওয়ামী লীগের পারপাসই সার্ভ করতেছে। এই কারণে ভিডিও একটু কম বানাচ্ছি আপাতত, বাট তারপরেও মাঝে মধ্যে কিছু কথা বলতেই হয়। বিশেষ করে যে এই যে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্সুম উর্মি, তিনি আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রিসেট বাটন চাপ দেওয়া নিয়ে তিনি একটা পোস্ট দিয়েছেন এবং তিনি অত্যন্ত অন্যায়ভাবে ডক্টর ইউনূসকে স্বাধীনতা বিরোধী বলে তিনি আখ্যায়িত করতেছেন। এখন এই মহিলাকে কে বোঝাবে যে রিসেট বাটনে চাপ দেওয়া মানে সবকিছু মুছে ফেলা না? আপনি যদি ৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখেন তাহলে কিন্তু আপনি বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবেন না। অবশ্যই সেখানে প্রধান চরিত্র শেখ মুজিব থাকবে, যেটা সত্য। এটা যত রিসেট বাটনই প্রেস করুক, এটা বাদ দেওয়া যায় না। আপনি যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেন, আপনি আবু সাইদের নাম লিখতেই হবে, এছাড়া কোনো অপশন নাই। এগুলো সত্য, কিন্তু ইউনূস সাহেব বলতে চেয়েছেন যে রিসেট বাটন প্রেস করা মানে অতীতের সকল অন্যায়, অবিচার, জঞ্জাল এগুলোকে আমরা পেছনে ফেলে আমরা সামনে একটা নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাব, এবং সেটাই হচ্ছে রিসেট বাটন। এটা এই গাধা মহিলাকে কে বোঝাবে বলেন? আসলে এরা সব বুঝেও এরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এরা সামনে আগাতে চায়। আপনি কিছু লোককে দেখবেন, তারা বলবে যে ভাই আমি কোনো দল করি না, কিন্তু আমি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এগুলোকে চাই। আমি বলবো যে না, আপনি অবশ্যই দল করেন, আপনি আওয়ামী লীগ। আপনি এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি নিজের আইডেন্টিটি হাইড করতেছেন। আপনি অবশ্যই আওয়ামী লীগ, এবং এই আওয়ামী লীগ মনে করে যে মুক্তিযুদ্ধ মানি আওয়ামী লীগ, সেখানে অন্য কোনো দলের অস্তিত্ব থাকবে না। মুক্তিযুদ্ধ মানেই বাকশাল, সেখানে মাত্র একটা দল থাকবে এবং সেই দলই এই বাংলাদেশকে পরিচালনা করবে, এবং সেই ধরনের লোক হচ্ছে এই তাপসী তাবাস্সুম উর্মি। আপনি তার ফেসবুক পোস্টগুলো দেখেন, এখানে যে শুধু এই ডক্টর ইউনূসের রিসেট বাটন প্রেস করা নিয়ে তিনি বলছেন তা না। তিনি আবু সাইদের মতো বীর, যে দু হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়েছিল, যে বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর, তাকে তিনি সন্ত্রাসী বলতেছেন তিনি সে আবু সাইদকে সন্ত্রাসী বলতেছেন। এবং এই মহিলা তিনি তার একটা টিভি ইন্টারভিউতে বলেছেন যে মুক্তিযুদ্ধে যে ৩০ লাখ মানুষ মারা গেছে এটা তো মীমাংসিত সত্য। অথচ তিনি বলতেছেন যে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে ১,৫০০ মানুষ মারা গেল, যেখানে হাজার হাজার ফুটেজ রয়েছে কিভাবে শেখ হাসিনা লেলিয়ে দেওয়া পুলিশ, বিজিবি, র্যাব, ছাত্রলীগ, যুবলীগের হাতে এই মানুষগুলো নিহত হয়েছে, তারপরে ওই তাপসী তাবাস্সুম বলতেছেন যে এগুলো মীমাংসিত নয়। শেখ হাসিনার আমলে ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ৬০০-র বেশি গুম হলো, ৩,০০০-এর বেশি ক্রসফায়ার হলো, যেগুলো হিউম্যান রাইটস ওয়াচের রেকর্ড আছে, এগুলো নাকি মীমাংসিত সত্য নয়। যেই মহিলা পরপর ৩টা ভুয়া নির্বাচন করে জনগণের মতামত কুক্ষিগত করে বিএনপির ৩০,০০০ লোককে জেলে ভরে রেখে নির্বাচন করলো, এই শেষ নির্বাচনটা, এগুলো নাকি মীমাংসিত বিষয় না। কাজেই একটা বিষয় একদম পুরোপুরি স্পষ্ট যে হাসিনা পালিয়ে যাওয়ার পরও কিন্তু হাসিনার দোসররা থেমে নেই। হাসিনার দোসররা নানা রকম চক্রান্ত করেই যাচ্ছে, এবং হাসিনা তো নিজেও বলেছেন যে সরকার আর মাত্র ১ মাস টিকবে। আর এই তাবাস্সুম উর্মি বলতেছেন যে ইউনূস সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, এবং তিনি হচ্ছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কিন্তু ওই এলাকায় সরকারের প্রতিনিধি। তিনি কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তিনি ইচ্ছা করলে ব্যবসা বন্ধ করে দিতে পারেন, তিনি ইচ্ছা করলে পুলিশকে দিয়ে যে কাউকে গ্রেপ্তার করতে পারেন, তিনি ইচ্ছা করলে গুলি চালানোর অর্ডার দিতে পারেন, তিনি ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন। এরকম একজন ক্ষমতাধর মানুষ, তিনি বলতেছেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তাও কার বিরুদ্ধে বলতেছেন? তার সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। আজকে যদি হাসিনার আমলে এই হাসিনার বিরুদ্ধে কোনো মেয়ে কথা বলতো, তার অবস্থা কি হতো বলেন তো আপনি? সেটা বাদ দিই, কিন্তু সরকারি চাকরিতে নিয়ম আছে যে আপনি সরকার প্রধানের বিরুদ্ধে সরকারি চাকরিতে থেকে আপনি কথা বলতে পারবেন না। আপনি শুধু নির্বাচনের দিন আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বা কোনো পরামর্শ দিতে পারবেন।
সে সরাসরি প্রধান উপদেষ্টাকে বলতেছে তার কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে তিনি সরকারি চাকরির বিধিমালা সরাসরি ভঙ্গ করেছেন এবং এই কারণে তাকে শুধু সাময়িক বরখাস্ত না, অনতি বিলম্বে তাকে বরখাস্ত করা উচিত এবং তার বিরুদ্ধে আজকে একটা মামলা হয়েছে। আশা করি তিনি সেই মামলায় ন্যায় বিচার পাবেন। আইনজীবী জেডাই খান পান্না, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি এমনকি এই হাসিনা সরকারের বিরুদ্ধেও তিনি কথা বলেছেন, কিন্তু বর্তমানে তার কার্যক্রম খুবই বিতর্কিত। তিনি বলেছেন যে এই তাপসী পান্নাকে তিনি স্যালুট জানিয়েছেন। এই যে নিঝুম মজুমদার, গোলাম মাওলা রনি, আমি এদের কথা চার আনা দামও দিই না, কারণ এরা হচ্ছে বহুরূপী, এরা যা বলে বলে। কিন্তু জেডাই খান পান্না সাহেবের মতো একজন বিজ্ঞ আইনজীবী তিনি যখন বলেন যে স্যালুট, কিভাবে বলেন আপনি স্যালুট? সে সরকারি, আচ্ছা মত প্রকাশ স্বাধীনতা সবারই আছে, কিন্তু সে সরকারি চাকরিতে থেকে সে কোন আইনে সে বলে যে যে প্রধান উপদেষ্টার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে? বলেন তো আপনি কোন যুক্তিতে? এখন আপনারা তাকে ভাবা দিবেন, অনেক ভাবা তিনি পাবেন, ঠিক আছে। অনেকে বলবেন যে হ্যাঁ বীর, অনেকে বলবেন যে এই কাজ করছে, কিন্তু একটা কথা মনে রাখবেন যে এগুলোর মানেই হচ্ছে ইউনূস সরকারকে বিতর্কিত করে, ইউনূস সরকারকে শুধু শুধু বিতর্কিত করে ওই ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা, যেটা কোনোদিনও সফল হবে না। কিন্তু এই ফ্যাসিবাদের এই পতিত এইসব দালালগুলো, এই দালালগুলো সেই চেষ্টা করেই যাচ্ছে। তারা মাঝে মধ্যে আসে আনসারের বেশে, মাঝে মধ্যে আসে সচিবের বেশে, মাঝে মধ্যে আসে জুডিশিয়ারি কু হয়ে, মাঝে মধ্যে আবার আসে এই বোরকা হিজাব পরা কিছু মহিলা হয়। এখন তার মাস্ক একটা ইন্টারভিউ দিয়েছেন যে তিনি কোটায় চাকরি পাননি, বাট তিনি খুব মেধাবী, ভালো কথা, কিন্তু আমরা জানি যে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। তো আমি চ্যানেল 24টা বিষয় দেখলাম যে তিনি আসলে বিদেশ চলে যাওয়ার চেষ্টা করতেছেন এবং সম্প্রতি তিনি বিদেশে যেসব স্টাডিতে কাজ করে যেসব গ্রুপগুলো ফেসবুকের, এসব গ্রুপে তিনি জয়েন করেছেন এবং তিনি অলরেডি পাসপোর্ট করিয়েছেন বিদেশ যাওয়ার জন্য। কারণ তিনি মনে করেন যে তার মেধা যে লেভেলে, সেই লেভেলে আসলে একটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের থেকে অনেক বড় কিছু তার প্রাপ্য, সুতরাং তিনি তার ক্যারিয়ার বিদেশে গড়তে চান এবং এই কারণে তিনি নিজেকে ভাইরাল করার জন্য, নিজেকে জনগণের কাছে চিনিয়ে নেওয়ার জন্য তিনি ইচ্ছা করেই এগুলো করতেছেন। তিনি ইচ্ছা করে এগুলো করতেছেন এবং শুধু তাই না, তিনি একের পর এক তিনি ফেসবুক পোস্ট দিয়ে যাচ্ছেন এবং তিনি নিঝুম মজুমদারের মতো লোকের ফেসবুক পোস্টও শেয়ার করেছিলেন। তার মানে হচ্ছে একটাই, যে এই ভাইরাল হওয়ার জন্য তিনি এই পদগুলো গ্রহণ করেছেন। এখন তিনি বিদেশ চলে যাবেন, বিদেশ চলে গিয়ে অবশ্য মেধা আছে, তিনি বড় বড় কোনো ইউনিভার্সিটিতে তিনি গবেষণা করবেন, লেখাপড়া করার পাশাপাশি তিনি একটা ইউটিউব চ্যানেল খুলে ইলিয়াস পিনাকি হওয়ার চেষ্টা করবেন। কিন্তু বিষয়টা কি এতই সোজা? ইলিয়াস হোসেন পিনাকি এরা অন্তত সত্যের সঙ্গে ছিল হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত। যদিও ইউনূস সরকারের আমলে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনের কার্যক্রম আমি অনেকটা বিতর্কিত মনে করি, কারণ তারা শুধু শুধু এই সরকারের সমালোচনা করতেছেন কোনো কারণ ছাড়াই, কিন্তু তার আগ পর্যন্ত তারা ছিল সত্যের পক্ষে এবং এই কারণে জনগণ তাদেরকে পছন্দ করেছে। কিন্তু আপনি ওই বিদেশে গিয়ে ইউটিউব চ্যানেল খুলে আপনি হাসিনা রেজিমের পক্ষে কথা বলবেন, জনগণ আপনাকে সাবস্ক্রাইবও করবে না, জনগণ আপনার কথাও শুনবে না, কারণ জনগণের কাছে আপনার প্রাসঙ্গিকতা বিন্দু মাত্র থাকবে না। তারপর তিনি সেটা করবেন, আমি জানি তিনি সেটা করবেন এবং তিনি বিদেশে গিয়ে তার কেরিয়ার বিল্ড আপ করার জন্য এবং ফেসবুক ইউটিউব চ্যানেল খুলে যাতে সাবস্ক্রাইবার পেতে সুবিধা হয়, এর জন্য আগাম প্রস্তুতি স্বরূপ নিজেকে ভাইরাল করার জন্যই তিনি এই কাজ শুরু করেছেন বলে আমি মনে করি। এবং এগুলো শক্ততে দমন না করলে, শক্ত হাতে এগুলো দমন না করলে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা আরো অনেকে আছে যারা ঠিক সেম কাজগুলো করবে এবং এরা সবাই পতিত স্বৈরাচারের আমলে চাকরি পাওয়া এবং স্বৈরাচারের পারপাস সার্ভ করার জন্য এরা ব্যতিব্যস্ত। অনেক কারণ আছে, প্রচুর সরকারি কর্মচারীরা তারা এখন আর ঘুষ খেতে পারতেছে না, তারা ঘুষ খেতে পারতেছে না, তাহলে চলবে কিভাবে? এই কারণে তারা শুধু শুধু ইউনূস সরকারের বিরুদ্ধে তারা লেগেছে এবং আরো অনেক কারণ আছে। অনেকের আছে বাবা ভাইরা আওয়ামী লীগ করতো, অনেকের আছে আবার তারা জমি দখল করেছিল, এখন নতুন সরকার আসার কারণে তাদের জমি ছেড়ে দিতে হয়েছে। এই কারণে এসব দুর্নীতিবাজগুলো, এবং মনে রাখবেন এদের হাতে কিন্তু মিলিয়ন মিলিয়ন টাকা আছে এবং এরা সেই টাকাগুলো খরচ করতে রেডি শুধু এই সরকারকে বিপদে ফেলানোর জন্য। সুতরাং আমাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে। আর আমি রাজনৈতিক দলগুলোকে একটু আহ্বান জানাই যে ভাই, আপনি বিএনপি, আপনি জামাত, গণতন্ত্রের স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরস্পরের ভিতরে বিবাদ থাকবেই, পরস্পরের ভিতরে একটা প্রতিযোগিতা থাকবেই, পরস্পরের ভিতরে গণতান্ত্রিক কালচারে যে মতবিরোধ সেগুলো থাকতেই পারে এবং এতেই কিন্তু গণতন্ত্র বিকশিত হয়। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাদের ভিতরে যতই মতবিরোধ হোক না কেন, আপনাদের ভিতরে যতই পারস্পরিক বিভিন্ন সমস্যা হোক না কেন, অন্তত একটা বিষয় আপনারা একমত থাকেন, পতিত হাসিনা স্বৈরাচারকে আজ যাতে কোনো অবস্থাতেই এই বাংলাদেশে ফেরত আসার সুযোগ না দেওয়া হয়, আর যদি আসেও তাহলে যেন তাকে বিচারের মুখোমুখি করা হয়।
আওয়ামী লীগ যদি তাদের নীতি পরিবর্তন না করা হয় এবং জাতির কাছে ক্ষমা না চাওয়া হয়, তাহলে তাদেরকে যাতে রাজনীতি করার সুযোগ না দেয় এবং আপনাদের ভিতরে যে ঝগড়া বিবাদ, এগুলোর সুযোগ নিয়ে যাতে ওই পতিত ফ্যাসিবাদ কোনোভাবেই যাতে আর দেশে ফিরে আসতে না পারে, এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। আপনাদের প্রতি এটাই হচ্ছে আমার বিনীত অনুরোধ। এবং এই তাপসী তাবাস্সুমের মতো স্বৈরাচাররা, যারা তার আপার আমলের এত অন্যায় অত্যাচার তারা বলে যে এগুলো অমীমাংসিত বিষয়, আর ইউনূস সরকারের রিসেট বাটন প্রেস করা নিয়ে তারা কথা বলে, তাদেরকে চিনে রাখা জরুরি। এবং এইরকম আরো আসবে এবং এদেরকে আমাদের শক্তভাবেই মোকাবেলা করতে হবে। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রত্যেকটা লোক যারা হাসিনার আমলের অন্যায় অত্যাচার, এই গণহত্যা সমর্থন করবে, তারা কোনোদিন মানুষের পর্যায়ে পড়ে না। এবং এদের ব্যাপারে আমাদের চোখ কান সবসময় খোলা রাখতে হবে, যাতে এরা কোনোভাবেই ষড়যন্ত্র না করতে পারে। ধন্যবাদ।